কোথায় যেতে চাচ্ছিলে? আমি কাউকে জবাব দিতে বাধ্য নেই। তুমি কালকে যা দেখেছো সব ভুল। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে বোঝানোর একটু সময় দাও। প্লিজ আপনি এখান থেকে চলে যান। সাদিয়া প্লিজ একটু সময় দাও আমাকে বোঝানোর, প্লিজ একটু সময় দাও। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান তাহলে আমার মরা মুখ দেখবেন। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলতে চাই। তুমি অনেক বড় ভুল করেছো। কান্না করতে করতে চলে আসলাম। রুমের দরজা খুলে দেখি বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে কিছু না বলে নিজের রুমে চলে এলাম। সব জামা কাপড় গুছিয়ে বাইরে চলে আসলাম। কি হয়েছে? তুই তো জিনিসপত্র গুছিয়ে নিলি কেন? সব দোষ আমার জন্য হয়েছে। চল সব এখন আমি ঠিক করে দিব। দেখ দোস্ত, তুই চলে যাস না, সবকিছুই ঠিক হয়ে যাবে। না রে দোস্ত, বাসায় একটু সমস্যা হয়েছে, তাই চলে যাচ্ছি। ভুলে যাস না, আমরা তো বন্ধু। আমাদের কাছে তুই মিথ্যা কথা বলছিস। সব হারামিগুলো এসে আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত, এখন আমার যেতে হবে, প্লিজ আমাকে যেতে দে। আজকে আমার অফিসের প্রথম দিন, আর আজকে আমি লেট। রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে প্রায় 30 মিনিট লেট। জানি না আজকে আমার কপালে কি আছে। অফিসে আসলাম। অফিসে আসার পর কিছু কলিগের সাথে পরিচিত হলাম। পরে নিজের ডেস্কে বসলাম। বসতে না বসতেই পিয়ন আসলো আর বলল, স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে ডেকেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। আমি ভয়ে ভয়ে ম্যাডামের কেবিনের সামনে গেলাম। কেবিনের দরজায় নক করলাম। ম্যাম, আসতে পারি? আসুন। আমি নিচের দিকে তাকিয়ে কেবিনে প্রবেশ করলাম। জানি না আজকে আমার কি অবস্থা হবে। তো আপনার নাম কি? জি, ফিরোজ হাসান। তো আজকে আপনার অফিসে প্রথম দিন, আর আজকে আপনি লেটের কারণ কি? সরি ম্যাডাম, আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে একটু লেট হয়ে যায়। ঠিক আছে, আজকে আপনার প্রথম দিন, তাই কিছু বললাম না। নেক্সট টাইম যেন এমন না হয়। ঠিক আছে ম্যাডাম। যান, ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম। বলে যে আসতে নেব, অমনি চেয়ারের সাথে আমার পায়ে ধাক্কা লাগে। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, আপনি দেখে চলাফেরা করতে পারেন না? সরি ম্যাডাম। বলেই যে ম্যাডামের দিকে তাকালাম। আমি তো পুরোপুরি অবাক, কারণ আমার সামনে আমার স্কুল লাইফের ভালোবাসা দাঁড়িয়ে আছে। সাদিয়াকে আমি স্কুল লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কোনোদিন বলতে পারিনি, কারণ সাদিয়া অনেক রাগী ছিল, তাই ওকে বলার সাহস কখনো পাইনি। তারপর এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে আসলাম, আর কখনো ওর খোঁজ খবরও রাখিনি। কিন্তু শুনেছিলাম সাদিয়া নাকি ঢাকায় চলে গেছে। আজকে অনেক বছর পর আমি সাদিয়াকে দেখছি। ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো পরী নেমে এসছে। এত সুন্দর কোনো মেয়ে হয় নাকি? আমি ওর মাঝে যেন হারিয়ে যাচ্ছি। হঠাৎ কে যেন আমার চোখের সামনে চুটকি বাজালো, আর আমি বাস্তবে ফিরলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন আপনি? সাদিয়া, তুমি এখানে? কি হলো, কিছু বোঝেনি তো? সাদিয়া নরম হাত দিয়ে প্রচন্ড গতিতে আমার গালে একটা থাপ্পড় মারলো। আজকে নিয়ে 2বার সাদিয়া আমার গালে থাপ্পড় মারলো। আপনারা আবার ভাববেন না আমি কোনো লজ্জামি করছিলাম। স্কুলে থাকতে আমি আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম, মানে মেয়েটি আমার সাথে কথা বলতেছিল। হঠাৎ কোত্থেকে যেন সাদিয়া আসলো, আর আমার গালে প্রচন্ড গতিতে থাপ্পড় মারে আর বলে, তোকে বলেছিলাম না কোনো মেয়ের সাথে লুচ্চামি করবি না? তখন আমার সাথে যে মেয়েটি ছিল সে বলল, সাদিয়া, তুমি ভুল বুঝছো। আমি শুধু ওর সাথে পড়ার বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আমি যার সাথে কথা বলতেছিলাম তার নাম হচ্ছে সাইমা। সাইমা কথাটি বলতে না বলতেই এবার একটা সাইমার গালে পড়েছে। ও থাপ্পড়টা মেরেই চলে যায়। তারপর থেকে আর কোনো মেয়ের সাথে আমার কথাই হয়নি, একমাত্র সাদিয়ার ভয়ে। সাদিয়া আমাকে এত জোরে থাপ্পড় মারবে আমি কখনো ভাবতে পারিনি। আমি সাদিয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন সাদিয়া বলল, আপনার সাহস কি করে হয় আমার নাম নেওয়ার? আপনি কি ভুলে গেছেন এটা অফিস, আর আমি এই অফিসের এমডি, সেজন্য রেসপেক্ট নিয়ে কথা বলুন। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। ইটস ওকে, যান আর ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম। বলে চলে আসলাম ওয়াশরুমে, কারণ গালটা প্রচণ্ড ব্যথা করতেছিল। ওয়াশরুমে এসেই আয়নার সামনে দাঁড়িয়ে গালটার দিকে তাকালাম। তাকিয়ে আমি তো অবাক, কারণ গালে 5 আঙ্গুলের দাগ হয়ে আছে। এত জোরে কেউ কাউকে থাপ্পড় মারে? 10 মিনিট লাগিয়ে গালে পানি দিলাম, কারণ কেউ যদি দেখে তাহলে বলবে আমি নিশ্চিত কোনো মেয়ের সাথে লুচ্চামি করেছিলাম, তাই সে আমাকে মেরেছে। কিন্তু সত্যটা তো আপনারা জানেনই। ওয়াশরুম থেকে এসে নিজের ডেস্কে গেলাম। তারপর ম্যানেজার আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। আমি আমার মাথাটা ঘুরিয়ে দেখলাম সাদিয়ার কেবিন আমার ডেস্ক বরাবর। আমার ডেস্ক থেকে ওকে দেখা যাচ্ছে। কত অপরূপ সুন্দরী লাগছে ওকে।
এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ সাদিয়া আমার দিকে তাকালো, আর আমি ওকে দেখে যেন ভেবাচাকা খেয়ে গেলাম। মাথা ঘুরে নিজের কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে আবার দুপুর হয়ে গেল। সবাই লাঞ্চ করতে যাচ্ছে, তাই আমিও উঠলাম যে আসতে নেব। অমনি 4 জন কলিগ আমার সামনে আসলো। তাদেরকে দেখি তো আমি পড়ে অবাক। আমার সামনে আমার স্কুল লাইফের বন্ধু আসলো, মিজান, সাইমা, আসিফ, সোহান। আমি তাদেরকে দেখে যেন অবাক। তখন তাদেরকে বললাম, কি রে, কেমন আছিস তোরা? তাদের 4 জনকে উদ্দেশ্য করে বললাম। তারা 4 জন একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপর ওদের সাথে আরো অনেক কথাই বললাম। চল লাঞ্চ করে আসি। চল। আমরা সবাই মিলে ক্যান্টিনে আসলাম। তারপর খাবার অর্ডার করলাম। আজকে অনেকদিন পর আমরা 4 বন্ধু একসাথে বসলাম। খাবার খেয়ে আবারও যার যার কাজে মনোযোগ দিলাম। হঠাৎ সাদিয়ার কথা মনে হলো। সাদিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ওর কাজ করছে। জানি না লাঞ্চ করেছি কিনা। যাই হোক, নিজের কাজে মনোযোগ দিলাম। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আমরা 4 বন্ধু একসাথে অফিস থেকে বের হলাম। তখন আমি বললাম, সাইমা শোন, বল। সাদিয়ার সাথে তোর কি কোনো কথা হয় না? না, ওর সাথে প্রয়োজন অথবা অফিসের কোনো কাজ ছাড়া কথা হয় না। ও, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি? না এমনি ওদের সাথে কথা বলতেছিলাম। তখন দেখলাম সাদিয়া অফিস থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে চলে গেল। আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছু সময় পর ভাবি এসে দরজা খুলে দিল। আমি ভাবির কপালে একটা চুমু দিয়ে ভিতরে আসলাম। তখন ভাবি জিজ্ঞাসা করলো, আমার কিউট ভাই, আজকে তো অফিসের প্রথম দিন, কেমন কাটলো? হ্যাঁ, ভালো কেটেছে, কারণ আমার ভালোবাসাকে তুমি অনেকদিন পর কাছে পেয়েছি। মনে মনে বললাম পরের কথাটি। কি ব্যাপার, তোমাকে এত খুশি লাগছে কেন? না এমনি। नहीं, ডাল মে তো কুছ কালা হে, বলো কি হয়েছে? পরে বলবো, আগে বলো আম্মু কোথায়? আম্মু তার রুমে আছে, যাও। ঠিক আছে। আম্মু রুমে আসলাম, দেখলাম আম্মু ঘুমিয়ে আছে। তাই আর ডাক না দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজকে অনেক কাজ করেছি। রাতে ভাবি এসে ডেকে গেল আর বলল নিচে খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর গিয়ে খাবার টেবিলে বসলাম। বসতে না বসতেই ভাষণ শুরু। ডায়লগটা কিছুটা এরকম ছিল, তো নবাবজাদা, আপনার তো আজকে অফিসের প্রথম দিন ছিল, কেমন কাটলো? আব্বুর মুখে এরকম মধুর কথা শুনে আমার কলিজাটাই কেঁপে উঠল। এক প্লেট সাহস নিয়ে আব্বুকে বললাম, হ্যাঁ আব্বু, আজকের দিনটা ভালো গেছে। তোকে দিয়ে আমার এমন আশা ছিল না। আমি এবার কি করলাম আব্বু? তুই নিজেদের কোম্পানি রেখে অন্যের কোম্পানিতে কেন জয়েন করলি? আমি আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বললাম যে আব্বুকে একটু ম্যানেজ করো। তখন আম্মু বলল, কি শুরু করলে তুমি? ওর যা খুশি ও তা করুক, ও তো এখনো ছোট মানুষ। ঠিক আছে, তোমরা মা ছেলে যা মনে করো তাই করো, আমি কিছু জানি না। তারপর খাবার খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে যে রুমে আসতে যাব, তখন ভাইয়া ডাক দিল। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, হ্যাঁ বলো। আজকে তো তোর অফিসে প্রথম দিন আসিল, কোনো সমস্যা হয়েছিল? না, তেমন কিছুই হয়নি। আচ্ছা যা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি, ঠিক আছে? বলেই নিজের রুমে চলে আসলাম। খাটের উপর সে ফেসবুকে একটা গল্প পোস্ট করলাম। আজকে সারাদিনের কথা ভাবতে অবাক লাগে, কারণ এত বছর পর আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেলাম, আবার তার হাতে তাপ্পরও খেলাম। হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো, যদি ওর লাইফে কোনো ছেলে থাকে তাহলে আমি কি করব? আমি তো সাথীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আর নিতে পারছি না। পরেরটা পরে দেখা যাবে। এখন ঘুমাতে হবে, কারণ আজকে আমি লেট করে অফিসে গেছি। আমি চাই না কালকে আমার লেট হোক অফিসে যেতে। তাই ঘুমিয়ে গেলাম। সাথীকে নিয়ে কল্পনা করতে করতেই ঘুমিয়ে গেলাম। সকালে ভাবি এসে আমাকে ডাকছে। এই তো আমার কিউট ভাই, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আমি নিশ্চুপ। কি হলো, অফিসে যাবা না নাকি? সাদিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। ঠিক আছে, তুমি এভাবে উঠবে না। প্রতিদিন তোমাকে যেভাবে তুলতে হয় সেভাবেই তুলতে হবে। হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম, কারণ কে জানে আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিল। আমার আরামের ঘুমটা হারাম করে দিয়েছে। সামনে তাকে দেখি ভাবির হাতে একটা মগ, আর উনি দাঁড়িয়ে আছেন। তখন তাকে বললাম, ভাবি, আজকেও কি তুমি আমাকে ভিজিয়েছো? আমাকে ছাড়া এখানে কি অন্য কাউকে দেখতে পারছো? আচ্ছা, প্রতিদিন আমাকে কি এইভাবেই ঘুম থেকে তুলতে হবে? যেদিন তোমার বউ আসবে সেদিন সে তোমাকে ভালোভাবে ঘুম থেকে ডেকে তুলবে। আমি যে কয়দিন আছি আমি একইভাবেই তোমাকে ঘুম থেকে উঠাবো। দূর, ভালো লাগে না। উঠে ওয়াশরুমে গেলাম। যে ওয়াশরুমে পা রাখলাম, তখন পেছন থেকে ভাবি বলল,
আচ্ছা, এই সাদিয়াকে তুমি চেনো নাকি? ভাবির মুখে সাদিয়ার নাম শুনে যেন আমি আকাশ থেকে মাটিতে পড়লাম। ওয়াশরুমে না গিয়ে ভাবির কাছে আসলাম। কি ভাবি, তুমি কি কিছু বলছো? সাদিয়া কে? আর তুমি চিনো নাকি? না না, সাদিয়ার নাম তো আমি আমার জীবনেও শুনিনি। তাই নাকি? হুম। সত্যি কথা না বলে তোমার ভাইয়ের কাছে বলে দিব। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলবো। আগে অফিস থেকে এসে নেই, তারপর। ঠিক আছে, মনে থাকে যেন। আর তাড়াতাড়ি নিচে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বলে ভাবি চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। অফিসের ড্রেস পরে নিচে আসলাম। সবার সাথে নাস্তা করে অফিসের জন্য বেরোতে যাব, তখন বলল, কি ব্যাপার ফিরোজ, তুই তোর গাড়ি করে অফিসে যাচ্ছিস না কেন? আব্বু, আমি আর কিছুদিন পর থেকে গাড়ি ব্যবহার করব। এখন একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতে ভালো লাগে। তারপর সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। আজকে বাঁচা গেল, কারণ আজকে একটু তাড়াতাড়ি অফিসে আসলাম। একটু পর দেখলাম আমার কলিগ প্লাস বন্ধু সোহান আসতেছে। কি রে দোস্ত, কি অবস্থা তোর? ভালো। তোর? ভালো। ওদের তিনজনকে কল দিয়ে দেখ ওরা কোথায়। তারপর সোহান ওদের কল করলো। কিছু সময়ের মধ্যেই ওরা সবাই এসে পড়লো। চল কফি খেয়ে আসি, এখনো সময় আছে। চল। তারপর আমরা কফি খেয়ে অফিসে আসলাম এবং যার যার ডেস্কে বসলাম। আজকে আমার পাখিটা এখন পর্যন্ত আসেনি। আমি কাজে মনোযোগ দিলাম। কিছু সময় পর দেখলাম সাদিয়া অফিসে আসলো। আরে সেই সোজা তার কেবিনে ঢুকে গেল। আজকে ওকে দেখে মনে হচ্ছে রাতে মনে হয় অনেক কান্না করেছি। আমি আর কোনো কথা না বলে নিজের কাজ করতে লাগলাম। এইভাবে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমরা 5 জন মিলে একসাথে ক্যান্টিন থেকে খাবার খেয়ে আসলাম। অবশেষে নিজের ডেস্কে বসলাম। সাদের কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও নেই। ভাবলাম হয়তো লাঞ্চ করতে গেছে। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আজকে দুপুরের পর আর সাদের সাথে দেখা হয়নি। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। তাকিয়ে দেখি ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি আর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলেই রুমে এসে ফ্রেশ হয়ে ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে গেলাম। রাতে ভাবি এসে খাবার খেতে ডেকে গেল। ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি খাবার টেবিলে বসে পড়লাম। খাবার খেয়ে রুমে যাচ্ছিলাম, তখন ভাবি ডাকলো। আমি ভাবির কাছে এসে বললাম, বলো কি হয়েছে? মানে তুমি আমাকে কিসের জন্য ডাক দিছো সেটা বলো। সেটা তো বলবো, কিন্তু তোমার কাছে না, তোমার ভাইয়ের কাছে। এই বলে ভাবি চলে গেল আর বলল, তোমার ভাই সাদে আছে, তাড়াতাড়ি আসো। কি আর করার, চাঁদে আসলাম। কে দিকে ভাবি ভাইয়াকে বলতেছে, এই শোনো, তোমার ভাই প্রেমে পড়েছে। ঠিকই শুনছো, আমাদের নবাবজাদা প্রেমে পড়েছে। ঠিক আছে, কার সাথে প্রেম করেছে? মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে সাদিয়া। ও, তা তো আমি আরো অনেক বছর আগে থেকে জানি, কিন্তু ও সাদিয়াকে পেলো কোথায়? ওরা তো এখান থেকে চলে গিয়েছিল অনেক বছর আগে। ভাইয়া অনেকটা অবাক হয়ে আছে। এখন আপনাদের বলি যে ভাইয়া সাদিয়াকে কিভাবে চেনে। আমি যেদিন সাদিয়াকে প্রথম দেখেছিলাম ক্লাস 6-এ, সেদিন থেকে আমি সাদিয়াকে পছন্দ করি। স্কুল থেকে বাসায় এসে ভাইয়াকে বলি সাদিয়ার কথা, কারণ আমি আমার ভাইয়ের কাছে সব কথা শেয়ার করতাম। ভাইয়ার আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। আমাদের পরিবারের সবাই চেনে সাদিয়াকে, কারণ সাদিয়া আমাদের বাসায় অনেকবার এসেছিল। তাই আমি ছাদে আসলাম। ভাই আমাকে দেখে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমি সাদিয়াকে কোথায় দেখেছি। আচ্ছা বলো তো, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির নাম কি? তুই সাদিয়া ইন্ডাস্ট্রিয়ে চাকরি করছো, তাতে কি হয়েছে? এই কোম্পানি সাদিয়ার আব্বুর। এখন সাদিয়া এই কোম্পানির এমডি। ও, তাহলে তুই ওর সাথে কথা বলেছিলি? বলেছিলাম। কথা না বলে গন্ডিটা আমাকে থাপ্পড় মেরেছে। হা হা হা, ও আগের মতো এখনো তেমন রাগী? এতক্ষণ যাবৎ ভাবি আমার আর ভাইয়ের কথা শুনছিল। এমন সময় ভাবি বলল, তার মানে তুই সাদিয়াকে ছোট থাকতে ভালোবাসিস? ভাবি আমাকে কখনো তুই করে, আবারও কখনো তুমি করে বলে। আরো অনেক কথা বলে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ভাবি এসে আমাকে ঘুম থেকে তুলে দিল। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বের হলাম। এইভাবে চলে গেল 3 মাস। এই 3 মাসে অফিসে ভালো নাম অর্জন করেছি। সাদিয়ার ব্যাপারে অনেক কথাও জেনেছি। সাদিয়া এখন পর্যন্ত সিঙ্গেল। আর সাদিয়া আমার প্রতি একটু দুর্বল হয়েছে, সেটা ওর আচার আচরণ দেখে বোঝা যায়। একদিন নিজের ডেস্কে বসে কাজ করছিলাম, তখন পিয়ন এসে বলল, স্যার, আপনাকে ম্যাডাম মিটিং রুমে ডেকেছে। ঠিক আছে আপনি যান, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। আমি ভাবতেছি আমাকে আবার মিটিং রুমে কেন ডাকলো। তারপর আমি মিটিং রুমে আসলাম। আমি দরজায় নক করলাম, ম্যাডাম আসবো? আসুন। আমি ভিতরে ঢুকে পুরো অবাক, কারণ ভেতরে আমার বন্ধুরা বসে আছে, সোহান, হাসিব, সাইমা আর মিজান। বসুন, আপনার সবার সাথে কিছু জরুরি কথা ছিল, যার জন্য আপনাদের ডাকা হয়েছে।
আমাদের কোম্পানিতে একটা নতুন প্রজেক্ট এসেছে, সেটার জন্য আপনাদের 5 জনকে সিলেক্ট করা হয়েছে। কাজটি করতে আপনাদের সবাইকে 1 সপ্তাহের জন্য চট্টগ্রামে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিতে যেতে হবে, আর আমাদের কালকের মধ্যে সেখানে যেতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? আমরা সবাই একসাথে বললাম, না ম্যাডাম। সবার থেকে বেশি খুশি আমি, কারণ আমাদের সাথে সাদিয়াও যাবে। আজকে আপনাদের ছুটি, আর কাল সকাল 10টায় আমরা রওনা দিব, তো টাইম মতো আসবেন সবাই। এই বলে সাদিয়া চলে গেল। আমরা বন্ধুরা কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবাইকে জানালাম যে আমি কাল অফিসের কাজে চট্টগ্রাম যাচ্ছি। বিকেলে ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে চলে গেল। রাতে ভাইয়া আর ভাবি এসে আমাকে জিজ্ঞাসা করলো আমরা কে কে সেখানে যাচ্ছে। আমি ভাইয়াকে বললাম যে আমরা 4 বন্ধু আর সাদিয়া। সাদিয়ার নামটা শুনে ভাইয়া ভাবি দুজনেই অনেক খুশি। তখন ভাইয়া বলল, দেখ ওরা একটা ভাঙাতে পারিস কিনা। সাদিয়া আমাকে অনেক জ্বালিয়েছে, এখন আমি জ্বালাবো। ঠিক আছে, যা ইচ্ছে করিস, কিন্তু মাত্রার বাইরে কিছু করিস না, কারণ ও অনেক রাগী। তখন ভাবি বলল, এখন নিচে চলো, অনেক রাত হয়ে গেছে, খাবার খেতে চলো, আব্বু আম্মু অপেক্ষা করছে। নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ভাবি এসে ডেকে গেল। উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। নিচে গিয়ে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম অফিসের সামনে, কারণ এখানে সবাইকে আসতে বলা হয়েছে। আমি অফিসের সামনে এসে পুরো অবাক সাদিয়াকে দেখে। সাদিয়াকে অপরূপ সুন্দর দেখাচ্ছে। সাদিয়ার নীল জামা পরেছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকো, ঘন চুল আর খোলা ছেড়ে দিয়েছে চুলগুলো, চোখে গাঢ় কাজল, একদম হালকা লিপস্টিক। সাদিয়াকে দেখতে নীলপরি, নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায়। আমি এক পলকে সাদিয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। তাকে দেখে আমার বন্ধুরা। তখন সাইমা বলল, ভাই তুই আজকে কি যাবি নাকি এখানেই হা করে দাঁড়িয়ে থাকবি? সাইমার কথা শুনে আমার সব বন্ধুরা এসে উঠলো। আর সাদিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও লজ্জায় লাল হয়ে গেছে। সাদিয়া কি অবস্থায় আরো সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা সবাই একটা প্রাইভেট গাড়িতে উঠলাম। শালারা সাদিয়াকে আমার পাশে বসিয়েছে। আমার আরেক পাশে বসেছে মিজান, পেছনের দিকে বসেছে হাসিব আর সাইমা, আর সোহান বসেছে ড্রাইভারের সাথে। গাড়ি চলছে তার আপন গতিতে। সাদিয়া তার কানে হেডফোন লাগিয়ে আনমনে গান শুনছে, আর আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। ওর টানা টানা চোখের দিকে তাকালে ওর প্রতি আরো দুর্বল হয়ে পড়ি। কিছু সময়ের পর সাদিয়া ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে মাথা রেখে। মন চাচ্ছে এই সময়টাকে এই জায়গায় আটকে রাখি। আমি ওর কান থেকে হেডফোন খুলে দিলাম। তারপর সাদিয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে মোবাইলটা ওপেন করে দেখি ওয়ালপেপারে আমার ছোটবেলার ছবি দেওয়া। আমার মনে অনেক আনন্দ লাগছে, কারণ সাদিয়া এখন আমাকে অনেক ভালোবাসে। সাদিয়ার মোবাইলটা ওর ব্যাগে রেখে দিলাম। তারপর আমি সাদিয়াকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। কিছু সময় পর গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। লাঞ্চ করার পর আবার আমাদের জার্নি শুরু। অবশেষে কয়েক ঘন্টা পর আমরা চট্টগ্রামে এসে পৌঁছালাম। আমরা সবাই একটা বাড়ির সামনে নামলাম। সামনে থেকে একটা মেয়ে এসে কিছুক্ষণ কথা বলল। মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, যে কেউ দেখলে ক্রাশ খাবে নিশ্চিত। তারপর একে একে ম্যাডাম আমাদের সকলের পরিচয় করে দিলেন আর বললেন আমরা এখানে যে কোম্পানির কাজের জন্য এসেছি সেই কোম্পানির ম্যানেজার এই মেয়ে। মেয়েটির নাম হচ্ছে রোজা। রোজা বলল আমরা সবাই কয়েকদিন এই বাসায় থাকবো। রোজা আমাদের একে একে আমাদের সবার রুম দেখিয়ে দিল। বাসাটা অনেক বড়, তাই সবার রুম আলাদা। আমার রুমের পাশের রুমটাই রোজার। আমি রুমে ঢুকলাম। রুমটা অনেক গোছানো, দেখে ভালোই লাগলো। তারপর চলে গেলাম ওয়াশরুমে। ঝর্ণার নিচে পানি ছেড়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকলাম। অনেক ক্লান্ত লাগছিল। ফ্রেশ হয়ে এসে রুমে ভালো লাগছিল না, তাই ছাদে গেলাম। ছাদটা অনেক বড়। এক পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ পিছন থেকে মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে। পিছিয়ে তাকিয়ে দেখি রোজা দাঁড়িয়ে আছে। আপনি এখানে কি করছেন? কিছু না, রুমে ভালো লাগছিল না, তাই ছাদে চলে আসলাম। কিছু সময় পর ছাদে আসলো। এসে বলল, এখানে কি করছেন আপনারা? পিছনে তাকিয়ে দেখি সাদিয়া চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। কিছু না ম্যাডাম, রুমে ভালো লাগছিল না, তাই ছাদে আসছিলাম। আমি তাহলে নিচে গেলাম। ম্যাডাম, আমার কাজ আছে। এই বলে রোজা নিচে চলে গেল। ম্যাডাম আমার পাশে দাঁড়ালো। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। এসেই ঘুমিয়ে গেলাম। রাতে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে তাদের সাথে আড্ডা জয়েন করলাম। কিছু সময় পর সাদিয়া বলল কাল থেকে অফিস যেতে হবে সকাল 9টায়, যে কাজের জন্য এখানে আসা হয়েছে সেই কাজে। আমরা সবাই বললাম ঠিক আছে ম্যাডাম। তারপর ডিনার শেষ করলাম। তখন সবাই মিলে বসলাম আড্ডা দিতে, কিন্তু ম্যাডাম আমার পাশে বসেছে। অনেক ভালো লাগছিল, কিন্তু সাদিয়াকে জ্বালাতে হবে, তাই সেখান থেকে উঠে এসে রোজার পাশে বসলাম। সাদিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তা আমার বন্ধুরা খেয়াল করেছে। তখন সাদিয়া উঠে তার রুমে চলে গেল।
আমি সেদিকে খেয়াল না করে আড্ডা দিতে লাগলাম। রাত 11টা বাজে। আমরা সবাই যার যার রুমে চলে গেলাম। ঘুমোতে হবে, কালকে আবার কাজ আছে। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কাল থেকে সাদিয়াকে কিভাবে জ্বালাবো। কিছু সময় পর ঘুমিয়ে পড়লাম। সকালে রোজা এসে ঘুম থেকে ডেকে তুলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নাস্তা করে নির্দিষ্ট সময়ে সবাই অফিসে চলে আসলাম। আমাদের যে কাজের জন্য এখানে আসা, সেই কাজ শুরু করে দিলাম। এইভাবে আরও 5টা দিন চলে গেল। আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম তা শেষ হলো। সবাই আজকে অনেক খুশি। তারপর সবাই বাসায় আসলাম। এই কয়েকদিনে রোজা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ সে আপনি থেকে এখন তুমি বলা শুরু করেছে, আর আমাকেও তুমি করে বলতেছে। এই কয়েকদিনে সাদিয়াকে অনেক ইগনোর করেছি। অনেকবার কথা বলতে এসেছিল, কিন্তু আমি কোনো কথা বলিনি। সাদিয়া এসে দাঁড়িয়েছি। পেছন থেকে রোজা বলল, কি করছো এখানে? আমি বললাম, তেমন কিছু না। ওহ আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। কিভাবে যে বলি। সমস্যা নেই, বলে ফেলো। না কিছু না, এমনি আর কি। আমি আর কিছু বললাম না। কিছু সময় পর সাইমা এসে ডেকে গেল ডিনার করার জন্য। আমি আর রোজা একসাথে নিচে আসলাম। খাবার টেবিলে গিয়ে বসলাম। সাদিয়া বলল, তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিতে চাই। আমরা সবাই আগ্রহ নিয়ে সাদিয়ার দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম, কি সেটা? সাদিয়া বলল, আমাদের প্রজেক্টটা ভালোভাবে শেষ হয়। আমরা আরও 5 দিন এখানে থেকে এনজয় করব। আর কালকে আমরা যাচ্ছি কক্সবাজার। আগামী 5 দিন সেখানেই থাকবো। সবাই অনেক খুশি হলাম। তারপর খাবার খেয়ে সবাই আড্ডা দিতে বসলাম। আমি ওদেরকে বললাম, আমার ভালো লাগছে না, তাই আমি রুমে চলে যাব। রুমে চলে আসলাম। আজকে অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নাস্তা করে কিছু সময় পর সবাই মিলে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম। সেখানকার একটা হোটেলে আমাদের রুম বুক করা হলো। রুমে আসলাম। ফ্রেশ হয়ে সবাই চলে আসলাম লাঞ্চ করতে। রুমে এসে বসলাম। তখন সাইমা রুমে আসলো। কি রে দোস্ত, তুই এমন করছিস কেন? আমি এখন আবার কি করলাম? মানে তুই না সাদিয়াকে ভালোবাসিস? তাহলে তাহলে তুই ওকে এমন ভাবে ইগনোর করছিস কেন? ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো? তুই বল, তুই তো জানিস সাদিয়া কেমন। বুঝলাম। তুই এক কাজ করে দেখতে পারিস, তবে সাদিয়া তোকে ভালোবাসে নাকি। কি? সাইমা আমাকে যা বললো তা আপনাদেরকে পরে জানানো হবে বলে সাইমা চলে গেল। আমি আর কিছু না ভেবে বাইরে চলে আসলাম। বিকেলে সবাই একসাথে বের হলাম। ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই সবাই সাগরের পাড়ে আসলাম। সবাই একসাথে হাঁটছি। আমি সাদিয়াকে বললাম, সাদিয়া, তোমার সাথে একটু কথা ছিল। বলো, কি কথা? এমন সময় সাদিয়ার মোবাইলে কল আসলো। আর সাদিয়া কল ধরে যা বললো তা শুনে তো আমরা সবাই অবাক। জান, বলো, কেমন আছো তুমি? মোবাইলে কল করা লোকটাকে বলল। সাদিয়া মোবাইলে কথা বলতে বলতে সাইডে চলে গেল। আমার চোখটা পানিতে ভরে গেল। হঠাৎ রোজা বলল, ফিরোজ চলো আমার এই পাশে যাই। রোজা কথাটা বলতে না বলতেই সাদিয়া আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি। ঠিক আছে চলো। এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রোজাকে নিয়ে অপর দিকে চলে আসলাম, কিন্তু ভালো লাগছিল না। তাহলে কি সাদিয়ার জীবন অন্য কেউ আছে? হঠাৎ করে রোজা বলল, চলো ওই জায়গাটায় গিয়ে বসি। ঠিক আছে চলো। আমি আইসক্রিম খাবো, তুমি খাবে? না, তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসি। আইসক্রিম এনে রোজার হাতে দিলাম। রোজা, আমাকে একটা হেল্প করতে পারবে? বলো কি হেল্প, বলো, তোমার জন্য সব করতে পারবো। রোজা, আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পারবে প্লিজ? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি সাদিয়াকে ভালোবাসি। আমি জানি না আমাকে ভালোবাসে কিনা, তাই সবার সামনে আমার সাথে একটু অভিনয় করবে। আমরা যে প্রেমিক প্রেমিকা, এটা ওকে বোঝাবো। হঠাৎ খেয়াল করলাম রোজার হাসি মুখটা ফ্যাকাশ হয়ে গেল। বুঝলাম না কেন। ঠিক আছে, আমি রাজি। এমন সময় আমার বন্ধুরা আসলো। তারপর সবাই বসে বসে সূর্য অস্ত যাচ্ছে তা দেখলাম। সবাই খুশি ছিল, কিন্তু একজন খুশি না, সে হলো আমি। কিছু সময় পর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সেখানে সবাই অনেক এনজয় করলাম। ডিনার করে রুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লাম। অনেক কান্না আসছে। ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইলে সাদিয়ার ছবি দেখতে লাগলাম। কত মায়াবী লাগছে সাদিয়াকে। সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। এইভাবে আরও একটি দিন চলে গেল। এখন সবাই ভাবছে রোজার সাথে আমার কিছু চলছে, কিন্তু সত্যটা কি তা শুধু আমি আর রোজা জানি। সারাদিন সবাই অনেক মজা করলাম, কিন্তু বিকেলবেলা এমন কিছু ঘটবে তা আশাই করতে পারিনি। কারণ বিকেলবেলা আমরা সবাই সমুদ্রের পাড়ে হাঁটছি। হঠাৎ রোজা আমার সামনে হাঁটু গেড়ে বসলো আর বলতে লাগলো,
ফিরোজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করেছে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। রোজা কথাগুলো বলতে না বলতেই এমনভাবে 4টা থাপ্পড় এসে আমার গালে পড়ে। থাপ্পড়গুলো অনেক জোরেই পড়াতে মাথাটা ভনভন করে ঘুরছে। সামনে তাকে দেখি থাপ্পড়গুলো আর কেউ না, সাদিয়া এসে মেরেছে। সবাই অবাক হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। সাদিয়া কান্না করতে করতে বলতে লাগলো, তোকে অনেক ভালোবেসেছিলাম আর তুই ছি, ছোট বলে তোকে সেদিন ছেড়ে চলে গিয়েছিলাম। সেদিন অনেক কান্না করেছিলাম, ভেবেছি তোকে আমি হারিয়ে ফেলেছি। তোকে যেদিন অফিসে দেখেছিলাম তখন তোকে দেখে অনেক খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল আমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসা আবার খুঁজে পেয়েছি। সেদিন তোকে থাপ্পড় মেরেছিলাম কারণ তোর প্রতি আমার অনেক অভিমান হয়েছিল। সেই দিন রাতে বাসায় গিয়ে অনেক কেঁদেছিলাম, তোকে থাপ্পড় মেরেছিলাম তাই। আবার খুশিতেও কান্না করেছি। আল্লাহ তাআলা আমাকে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম তোকে প্রপোজ করব, কিন্তু তুই তো আমার সাথে কথাও বলতি না। হঠাৎ নতুন প্রজেক্ট আসে, তাই আমি ভাবি তোকে সেখানে ঘুরতে নিয়ে গিয়ে প্রপোজ করব, কিন্তু তুই এখানে এসে আমাকে একবার ইগনোর করছিস। ভেবেছিলাম হয়তো অভিমান করেছিস, তাই কক্সবাজার আসার প্ল্যান করি। ভেবেছিলাম এখানে তোকে প্রপোজ করব, কিন্তু তুই এখানে এই মেয়ের সাথে লুচ্চামি করছিস। আর কখনো আমার সামনে আসবি না, আমি তোকে ঘৃণা করি। আই হেট ইউ। বলে সাদিয়া কান্না করতে করতে আবার চলে গেল। সাদিয়ার পিছনে আমার বন্ধুরাও চলে গেল। যদিও কোনো সমস্যা হয় তাই আমি সেই জায়গায় মূর্তি হয়ে দাঁড়িয়েছি। আমি কি করলাম? যে মেয়ে আমাকে এত ভালোবাসে, আমি তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। ও, আপনাদের তো বলা হয়নি সাইমা আমাকে কি বলেছিল। তাহলে শুনুন কি বলেছিল আমাকে। ফ্ল্যাশব্যাক কি করতে হবে? শোন, মেয়েরা যাকে ভালোবাসে তাকে অন্য মেয়েদের সাথে দেখতে পারে না। তাই তুই এক কাজ কর, সাদিয়ার সামনে অন্য মেয়েদের সাথে থাকবি, কথা বলবি, তাহলে দেখতে পারবি সাদিয়া তোকে ভালোবাসে নাকি। যদি একটু বেশি হয়ে যায়, কারণ তুই তো জানিস সাদিয়াকে আমার আগে মেয়ে। আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই। বাইরে এসে সাইমার কথাগুলো বলছিলাম, হঠাৎ কাঁধে কারো স্পর্শ পড়ে। পেছনে তাকে দেখে রোজা। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? এখানে কি করছো? না, কোনো সমস্যা নেই। তারপর রোজা সেখান থেকে চলে যায়, আর আমি রুমে চলে আসলাম আর এসে শুয়ে পড়লাম। আর বাকিগুলো তো আপনারা জানেনই। সেখানে বসে বসে ভাবছিলাম আমি এটা কি করে ফেললাম, কেন আর ভালোবাসার পরীক্ষা নিতে গেলাম। মেয়েটা কত ভালোবাসে আমাকে, আর আমি তা বুঝতে পারলাম না। অনেক কান্না করলাম, আমার ভুলের কারণে আজ কেমন হলো। অনেক লেট করে হোটেলে আসলাম। নিজের রুমে এসে দেখলাম সব বন্ধুরা বসে আছে, সাদিয়া রোজা ছাড়া। হঠাৎই সোহান আমাকে টাস করে একটা থাপ্পড় মারলো আর বলতে লাগলো এই কথাগুলো। কেন এমন করছিস ওর সাথে? ও তো স্কুল লাইফ থেকে তোকে ভালোবাসতো, তাই তো ও কোনো মেয়ের সাথে তোকে মিশতে দিত না। তারপর তুই ভুল বুঝলি। আমি সোহানকে জড়িয়ে ধরলাম আর বললাম, ভাই বিশ্বাস কর, আমি শুধু ওর মুখ থেকে বের করতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে। তুই কি জানিস না মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ থেকে কথা বের হয় না? সরি দোস্ত, আমি আর এমন করবো না। সাদিয়াকে বল না ও একবার আমার সাথে যেন কথা বলে। সাদিয়া তো বিকেল থেকে এসে রুমে ঢুকেছে আর বের হয়নি। ওকে অনেক ডেকেছি, তবু কোনো কাজ হয়নি। কথাটা শোনা মাত্র আমি দৌড়ে সাদিয়ার রুমের সামনে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে অনেক ডাকলাম, কিন্তু দরজা খুললো না। আমার বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো। সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সকালবেলা যেমন কিছু হবে তা আমি ভাবতেই পারিনি। ভোর রাতে সাইমা, সোহান, আসিফ, মিজান ওরা সবাই ঘুমিয়ে যায়। সকালে সবার ঘুম থেকে ওঠার আগেই আমি সাদিয়ার রুমের সামনে আসলাম। আধ ঘন্টা লাগিয়ে দরজায় নক করলাম। তারপর সাদিয়া এসে দরজা খুলে দিল। সাদিয়াকে দেখে আমার চোখে কান্না এসে পড়ল। ও মনে হয় সারা রাত না ঘুমিয়ে কান্না করতে করতে কাটিয়ে দিয়েছে। চেহারা একদম বাজে দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ আমি ওর হাতের দিকে খেয়াল করলাম, ওর হাতে ওর জামা কাপড়ের ব্যাগ। মনে হচ্ছে ওখান থেকে চলে যাবে। আমার ভাবনা কাটিয়ে সাদিয়া বলল, একটু সাইড হয়ে দাঁড়ান, আমি বের হব। আমারও চলে যাওয়ার কথা শুনে রাগ উঠে গেল। রাগে ওর হাত ধরে রুমের ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিলাম। সাদিয়া ভয়ে চুপসে গেছে। এটাও চেহারা দেখে বোঝা যাচ্ছে। কোথায় যেতে চাচ্ছিলে? কি হলো? এমন মরা কান্না করছো কেন? কেউ কি মারা গেছে? আমি কাউকে জবাব দিতে বাধ্য নেই। সাদিয়া, তুমি কালকে যা দেখেছো সব ভুল। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে বোঝানোর একটু সময় দাও। প্লিজ আপনি এখান থেকে চলে যান। সাদিয়া প্লিজ একটু সময় দাও, আমাকে বোঝানোর প্লিজ একটু সময় দাও।
আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান তাহলে আমার মরা মুখ দেখবেন। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলতে চাই। তুমি অনেক বড় ভুল করেছো। কান্না করতে করতে চলে আসলাম। রুমের দরজা খুলে দেখি বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে কিছু না বলে নিজের রুমে চলে এলাম। সব জামা কাপড় গুছিয়ে বাইরে চলে আসলাম। কি হয়েছে? তুই তো জিনিসপত্র গুছিয়ে নিলি কেন? সব দোষ আমার জন্য হয়েছে। চল, সব এখন আমি ঠিক করে দিব। দেখ দোস্ত, তুই চলে যাস না, সব কিছুই ঠিক হয়ে যাবে। না রে দোস্ত, বাসায় একটু সমস্যা হয়েছে, তাই চলে যাচ্ছি। ভুলে যাস না, আমরা তো বন্ধু। আমাদের কাছে তুই মিথ্যা কথা বলছিস। সব হারামিগুলো এসে আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত, এখন আমার যেতে হবে, প্লিজ আমাকে যেতে দে। অনেক বোঝানোর পর ওরা আমাকে ছাড়লো। দেখলাম সাইডে রোজা দাঁড়িয়ে আছে। রোজা, তুমি আমার জন্য যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফিজ। আর দেখা নাও হতে পারে। চলে আসলাম সেখান থেকে। বুকটা অনেক ব্যথা করছে। অনেক কষ্টে বাসে উঠলাম। অজরে চোখের পানি পড়ছে, যেন কান্নার বাঁধ ভেঙে গেছে। অপরদিকে সাদিও কারো কোনো কথা না শুনে বের হয়ে গেল। অনেক কষ্টে বাসায় আসলাম। বাসার কলিং বেল চাপতেই ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরলো। বাসার ভেতরে ঢুকলাম। কেমন আছো ভাবি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি? তোকে ছাড়া পুরো বাসা খালি লাগছিল। এখন তুই এসে পড়েছিস, এখন সবাই ভালো থাকবে। হঠাৎ ভাবি আমার চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হয়েছে ফিরোজ, তোর অবস্থা এমন কেন? মনে হয় রাতে ঘুম আস না, কানাকাটি করিস। আরে না, কি বলো, তোমাদের থেকে অনেকদিন দূরে ছিলাম, আবার জার্নি করে এসেছি, তাই এমন দেখাচ্ছে। ফিরোজ, আমি তোকে সত্যি কথা বলতে বলেছি। আরে কিছু না, তুমি বলো আম্মু কোথায়? আম্মু তার রুমে হয়তো ঘুমোচ্ছে। ঠিক আছে ভাবি, আমি আমার রুমে গেলাম। রুমে চলে এলাম। ভেতরটা কেমন জানি লাগছে। ওয়াশরুমে চলে আসলাম। ঝর্ণার পানি ছেড়ে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। মন চাচ্ছে চিৎকার করে বলতে, কেন হলো আমার সাথে এমন। ঘন্টাখানেক পর রুমে এলাম। অনেক ক্লান্ত লাগছে, তাই ঘুমিয়ে গেলাম। রাতে ভাবি খেতে রেখেছিল, কিন্তু ভালো লাগছিল না, তাই যায়নি। আবারও ঘুমিয়ে গেলাম। হঠাৎ বুঝতে পারলাম অনেক ক্ষুধা পেয়েছে, কারণ গতকাল থেকে কিছুই খাইনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ভোর 4টা বাজে। ভাবি রুমের সামনে গিয়ে দু একবার ডাক দিতে ভাবি দরজা খুলে দিয়ে বলল, আমি জানতাম তোমার খিদে লাগবে, তাই তোমার খাবার ফ্রিজে রেখে আসছিলাম, চলো এখন। থ্যাংক ইউ ভাবি। তারপর ভাবি আমাকে খাবার গরম করে দিল। ভাবি, আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে খাইয়ে দেবে? ঠিক আছে। ভাবি আমাকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ ভাবি আমাকে জিজ্ঞাসা করলো, তুই কি আমাকে একটা কথা বলতে পারবি? কি কথা? সেখানে কি হয়েছিল আমি সব জানতে চাই। ভাবি, আমি এসব নিয়ে এখন তোমার সাথে কথা বলতে পারবো না, প্লিজ জোর করো না। বলে সেখান থেকে চলে আসলাম রুমে। এভাবে আরও 2 দিন চলে গেল। কারোর সাথে কোনো প্রকার কথাই বলিনি। ভাবি খাবার জন্য ডাকলে খেতাম না। রাতে ছাদে বসেছিলাম। হঠাৎ ভাই আর ভাবি আসলো। ভাই আমাকে জিজ্ঞাসা করলো সেখানে কি হয়েছিল। ভাইকে সব খুলে বললাম। সব কথা শুনেই ভাই আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। বলেছিলাম না বেশি কিছু না করতে, তারপরও কেন করলে? আমি নিঃস্ব হয়ে আছি। যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন সামনে কি করবি সেটা চিন্তা কর। কাল থেকে প্রতিদিন অফিসে যাবি, আমি আব্বুকে বলে দিব, ঠিক আছে? ঠিক আছে। ভাইয়া বলল, তাই এখন অনেক রাত হয়ে গেছে, রুমে যা। আমিও বললাম ঠিক আছে, বলে আমি রুমে চলে আসলাম। এভাবেই দেখতে দেখতে চলে গেল 1টা বছর। 1 বছর পর নিজের কেবিনে বসে কাজ করছি। এমন সময় ভাইয়া আসলো আর বলল, ফিরোজ, আমাকে একটা হেল্প করে দিতে পারবি প্লিজ? বলো কি হেল্প? তো রুইকে একটু শপিং করতে নিয়ে যাবি প্লিজ ভাই, না করিস না, আমার জরুরি একটা মিটিং আছে, প্লিজ জানা। না, আমি পারবো না। প্লিজ মানা করিস না। ঠিক আছে যাব, কিন্তু টাকা তুমি দেবে। ঠিক আছে। বলে ভাইয়া তার মানিব্যাগ থেকে একটা কার্ড দিল। আমি সোজা বাসায় চলে আসলাম। বাসায় কয়েকবার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। তোমার ভাই আমাকে কল করে বলে দিয়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে বলে নিজে রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। ভাবি, আমার কলিজাটা কোথায়? মানে হচ্ছে আমার ভাগ্নি। নিচে ওর দাদুর কাছে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যে ভাবির কেনাকাটা হয়ে গেল। ভাবি মিহিকে কোলে নিয়ে হাঁটছে, আর আমি শপিং ব্যাগ নিয়ে। হঠাৎ সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো, আর এসে ঠাস করে একটা মেরে দিল। মেয়েটাকে দেখে আমি পুরো অবাক, কারণ মেয়েটা ছিল সাইমা। ওই কুত্তা, কোথায় ছিলি এই কয়দিন? আর তুই আমার কল মেসেজের রিপ্লাই দিস না কেন? আমি কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরলাম। রাগিস কেন? আগে বল তুই কেমন আছিস? আগে তুই আমার কথার জবাব দে। এমনি আর কি। তুই আমার উপর রেগে আছিস তাই না? আরে না,
তোর উপর রেগে থাকবো কেন? তুই আমার কিউট একটা কুত্তি। এখন বল, তুই কেমন আছিস? আর বাকিগুলোর কি অবস্থা? ভালো আছি। আর বাকিগুলোও ভালো আছে। সাদিয়ার সাথে কি তোর কোনো কথা হয় নাই? হয়েছিল। কথা বলতে গেলে থাপ্পড় ফ্রি পেতাম। সরি দোস্ত, আমার জন্য তোদের এমন হয়েছে। ভাত দে তো। তোর সাথে মেয়েটাকে? আমার আপুর মতো ভাবি। ভাবির সাথে পরিচয় করে দিলাম। চল কফি খেয়ে আসি, তোকে একটা গুড নিউজ দিব। আমরা সবাই কফি খেতে আসলাম। হঠাৎ সাইমা বলল, ফিরোজ, আগামী সপ্তাহে আমার বিয়ে। কি? আগামী সপ্তাহে তোর বিয়ে? আর তুই আজকে আমাকে বলছিস? সাইমা আমার কথা শুনে রেগে গিয়ে বলল, আরেকবার বললে তোর সব দাঁত ফেলে দিব। তোকে কত কল করেছি, একটা কল ধরেছিস? এখন আবার বলে আমাকে আগে বলিসনি কেন? আচ্ছা সরি, এখন বল, তোর মতো পেতনি কার ঘাড়ে গিয়ে চাপলো? দেখ, আমাকে রাগাস না, ছেলে তোর থেকে বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তাহলে তো ভালোই। শোন, তুই কিন্তু বিয়ের কিছুদিন আগে চলে আসবি, না হলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আসবো। সাইমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে যেতে লাগলো দিন। এরই মধ্যে সাইমা আমাকে অনেকবার কল করেছে। কাল ওর বিয়ে, আর এখন পর্যন্ত আমি আসিনি। সারাদিন পরে বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইমার বাসার উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে এসে পড়লাম। আমার বন্ধুরা এসে আমাকে জড়িয়ে ধরলো, কারণ আজকে অনেকদিন পর আবার আমাদের দেখা হয়েছে। সাইমার বাবা মায়ের সাথে কুশল বিনিময় করলাম। আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করলাম সাইমা কোথায়। আঙ্কেল বলল সাইমা ওর রুমে। আমি আর আমার বন্ধুরা মিলে সাইমার কাছে গেলাম। সাইমা অনেক সময় লাগিয়ে ঝাড়ি দিল। অনেক কষ্ট করে শান্ত করলাম। তারপর আমরা সবাই মিলে অনেক মজা করলাম। কিছু মেয়ে এসে সাইমাকে স্টেজে নিয়ে গেল হলুদ দিতে, আর আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎ আমার চোখ একটা জায়গায় আটকে গেল। সাথে একটা ছেলের হাত ধরে কথা বলছে। এটা দেখে আমার অনেক রাগ উঠে গেল। হঠাৎ হাসিব বলল, দোস্ত রাগিস না, ওটা সাইমার কাজিন। আমি আর কিছু বললাম না। এইভাবে আজকে দিনটা চলে গেল। রাত 10টা। ছাদে গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে ছাদের এক কোণে বসে কান্না করছে। মেয়েটার সামনে গিয়ে দেখি এটা সাদিয়া। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আমার কথা শুনে সাদিয়া কেঁপে উঠল। সাদিয়া কিছু না বলে আমার পাশ কেটে চলে যেতে লাগলো। আমি সাদিয়ার হাত ধরে ফেললাম। তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা শোনার মতো আমার কাছে সময় নেই। সাদিয়াকে একটা হ্যাঁচকা টান দিয়ে আমার সামনে আনলাম। আমি বললাম না, আমার তোমার সাথে জরুরি কথা আছে। আপনার মতো বাজে ছেলের কথা শোনার মতো আমার কাছে সময় নেই। আজকে অনেকদিন পর তৃপ্তি পেলাম। সাদিয়াকে থাপ্পড় মেরে এখন চুপচাপ আমার কথা শুনবি। তার আগে যেন তোর মুখ থেকে কোনো শব্দ না আসে। সাদিয়া কিছু বলছে না, নিশ্চুপ হয়ে ফুপে ফুপে কাঁদছে। আমি যেই দিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে তোমাকে ভালোবাসি। তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমার ওই রাগের ভয়ে আর বলতে পারিনি। আমি আমাদের অফিসে না গিয়ে তোমার অফিসে কেন জয়েন করেছি জানো? শুধু তোমার জন্য। অফিসের প্রথম দিন তুমি আমাকে থাপ্পড় মেরেছ, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে আপনি করে কথা বলেছ, সেদিন আমি অনেক কষ্ট পেয়েছি। অনেকদিন তোমাকে আমি আমার মনের কথা বলতে চেয়েছি, কিন্তু কোনোদিন সে সাহস হয়নি। যেদিন ভেবেছি আজকে তোমাকে আমার মনের কথা বলবো, সেদিন তুমি ফোনে কার সাথে যেন কথা বললে, আর আমার কথাটা পর্যন্ত শোনোনি। তাই আমি রোজ আর সাইমা মিলে একটা প্ল্যান করি যে তুমি আমাকে ভালোবাসো নাকি। তুমি সেদিন আমার কোনো কথা শুনলে না। তুমি তোমার কথাতে আটকে ছিলে, আর আমাকে তোমার সামনে থেকে চলে যেতে বললে। এই একটা বছর অনেক কষ্টে কাটিয়েছি। অনেকবার তোমার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু প্রতিবারই তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ। আর না, আমি এত বেহায়া হয়ে যাইনি যে এখনো তোমার অপমান সহ্য করব। ভালো থেকো, আর কোনোদিন তোমার সামনে আসবো না বলেই চলে আসলাম। ছাদে বসে বসে কান্না করতে লাগলো। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় সাইমার সাথে 4 জন মেয়ে আসলো। সাইমা আমাদের তাদের সাথে পরিচয় করে দিয়ে সাইমা চলে গেল। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ছাদের বিপরীত পাশে তাকিয়ে দেখলাম ছাদে আমাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে দেখেও না দেখার ভান করে আড্ডা দিতে লাগলাম। অনেক সময় আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসলাম। এর মধ্যে শুনি বর চলে এসছে। আমি আর আমার বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম বরকে একটু ভয় দেখানোর। আমরা 4 জন মিলে বরের সামনে গেলাম। বরের সামনে আমি আমার বন্ধুদের উদ্দেশ্য করে বললাম, এই তোরা ওকে সাইডে নিয়ে আয়, আজকে ওকে মেরে ওর লাশ নদীতে ফেলে দেব। ও আমার ভালোবাসাকে বিয়ে করতে এসছে। ভাই, আপনারা কারা আর আমার সাথে এমন করছেন কেন? সরি ভাই, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। হঠাৎ আমাদের পেছন থেকে সাইমা বলে উঠলো, কি রে, তোরা এখানে কি করছিস? আমরা সবাই একসাথে উত্তর দিলাম, কিছু না, তোর বরের সাথে কথা বলছিলাম। তোদেরকে আমার চিনা আছে, তোরা কেমন? আরে তোর বরকে জিজ্ঞাসা করে দেখ, কেউ কিছু বলেছে কি।
ভাই তুমি বলো তো, আমরা তোমাকে কিছু বলেছি? ঠিক আছে বাদ দে, এখন তোদের ওর সাথে পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে শুভ, আমার হবু স্বামী, মানে কিছু সময়ের মধ্যে হবে আর কি। আমাদের ওর বরের সাথে পরিচয় করে দিল। সাইমা ওর স্বামীকে উদ্দেশ্য করে বলল, ওরা যদি তোমাকে কিছু বলে তাহলে আমি ওদের হয়ে তোমার কাছ থেকে মাপ চাচ্ছি। আমরা সাইমা আর ওর বরের সাথে কিছু সময় ফাজলামো করলাম। কিছু সময়ের মধ্যেই সাইমার বিয়ে হয়ে গেল। আজকে অনেকবার সাথে কথা বলতে এসেছিল, কিন্তু ওর উপর একটু বেশি রাগ হয়ে গেছে, তাই কোনো কথা বলিনি। সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে কিছুক্ষণ কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সবাই কি নিয়ে যেন কথা বলছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। আমি আর কিছু না বলে খাবার খেতে লাগলাম। হঠাৎ ভাইয়া বলল, ফিরোজ, আজকে বিকেলে তুই মালয়েশিয়া যাচ্ছিস। আমি ভাইয়ার কথা শুনে ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া আবারও বলতে শুরু করলো, মালয়েশিয়ায় আমাদের যে অফিস আছে সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই আমাদের মধ্যে কাউকে সেখানে যেতে হবে। কিন্তু আমি কেন? কারণ আমার একটা জরুরি মিটিং আছে, আর আব্বুর বয়স হয়েছে, তাই আব্বুও যেতে পারবে না, তাই তোকে যেতে হবে। ঠিক আছে, আমি যাব, কিন্তু কয়েকদিনের জন্য যেতে হবে। 4 দিনও লাগতে পারে, আবার 5 দিনও। আর আজকে বিকেলে 5টায় তোর ফ্লাইট। আচ্ছা ঠিক আছে। খাবার শেষ করে রুমে চলে এলাম। ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে দিচ্ছে, আর আমি বসে পাবজি খেলছি। এভাবে কিছু সময় চলে গেল। দুপুরে লাঞ্চ করে সবার থেকে বিদায় নিয়ে আমি আর ভাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে ফ্লাইটে উঠলাম। ফ্লাইট টেক অফ করলো মালয়েশিয়ার উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম মালয়েশিয়ায়। অফিসের ম্যানেজার আমাকে নিতে আসলো। এভাবে দেখতে দেখতে চলে গেল 3টে দিন। কালকে বাংলাদেশে আবার চলে যাব। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু সময়ের মধ্যে বাংলাদেশে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি আমার পরিবারের কেউ নেই। হঠাৎ ড্রাইভার আমার সামনে এসে বলল, চলেন স্যার, আপনাকে নিয়ে যেতে বড় স্যার আদেশ করেছে। আমি কিছু না বলে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। এর মধ্যে আমি বাসায় অনেকবার কলও করেছি, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। মনের ভিতর কেমন যেন একটা সন্দেহ সৃষ্টি হলো। আর কিছু না ভেবেই কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। কিন্তু বাসায় পৌঁছে আমি পুরো অবাক। পুরো বাসায় ডেকোরেশন করা হয়েছে। আমি ভাবতে লাগলাম, আজকে কি এমন যে এত আয়োজন করা হলো। বাসায় কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা ভাবি, আজকে কি বাসায় কোনো অনুষ্ঠান আছে? আব্বু আমার কাছে জিজ্ঞাসা করো, জানতে পারবে। আব্বু আম্মু কোথায়? তাদের রুমে আছে। আমি আর কোনো কথা না বলেই আব্বু আম্মু রুমে চলে এলাম। আমার মনে একটা খটকা লেগে আছে। রুমে গিয়ে দেখি আব্বু আম্মু ভাইয়া বসে আছে, কি নিয়ে যেন কথা বলছিল। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। রুমে ঢোকা মাত্রই ভাইয়া জিজ্ঞাসা করলো, আসতে কি কোনো সমস্যা হয়েছে? না। হঠাৎ আব্বু বলল, ফিরোজ বসো, তোমার সাথে কিছু কথা আছে। আব্বু ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলি। আমি বলছি না এখন তোমার সাথে কিছু কথা আছে? আম্মুর পাশে গিয়ে বসলাম। হঠাৎ আব্বু এমন কথা বলবে সেটা আমি ভাবতেই পারিনি। আজকে রাতে তোমার বিয়ে, সবাইকে ইনভাইট করা হয়েছে। কি? ঠিক শুনেছো, আজকে তোমার বিয়ে। আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু কিছু বলছে না। আমি ভাইয়ের দিকে তাকালাম, দেখি ভাইয়াও কিছু বলছে না। ভাইয়া তো জানতো যে আমি একজনকে ভালোবাসি, এখন আবার আরেকজনকে কিভাবে বিয়ে করব? পালিয়ে যাবার চেষ্টা করো না। কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। আবুলের মতো সবার দিকে তাকিয়েছি। কিছু না বলে রুমে চলে আসলাম। আমার পিছনে ভাইয়া আর ভাবি আসলো। ভাইয়া, আব্বু যা বলেছে তা কি সত্যি? কার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে? আব্বুর বাসায় কাউকে বলেনি যে কার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? কি পাগল নাকি? একটা মেয়েকে না দেখে কিভাবে বিয়ে করব? চিন্তা করিস না, আব্বু যদি তোর জন্য মেয়ে পছন্দ করেছে তাহলে ভালো মেয়েই পছন্দ করেছে, তুই টেনশন নিচ্ছিস না। আমি ভাবির দিকে তাকালাম। ভাবি কিছু বলছে না। এই বলে ভাইয়া ভাবি চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়লাম। কি করব কিছুই মাথায় আসছে না। চোখ দিয়ে নিজের অজান্তে পানি বেরোচ্ছে। প্যান্টের পকেট থেকে তাড়াতাড়ি মোবাইলটা বের করে সাদিকে ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ। বন্ধুদেরও ফোন দিলাম, ওদের ফোনও বন্ধ। শালারা আজকে মনে হয় সবাই মরে গেছে। ওয়াশরুমে চলে আসলাম। ঝর্ণার পানি ছেড়ে দিয়ে ঝর্ণা নিচে বসে পড়লাম। ঘন্টাখানেক পরে রুমে আসলাম। মনে একটা খটকা লেগে আছে, আর সেটা হলো সবাই আমার থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। নিচে চলে আসলাম। আম্মু খাবার দিল। খাবার খেয়ে রুমে এলাম। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো চিল্লাচিল্লির আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। তাকে দেখে আমার হারামি বন্ধুরা আমার রুমে এসে আড্ডা দিচ্ছে। আমি হালকা পাতলা টাসকি খেয়ে গেলাম, কারণ সব হারামিগুলো আমার রুমে বসে আছে আর আমাকে ডাক দেয়নি। আমি কিছু না বলে ওয়াশরুমে আসলাম। একটু ফ্রেশ হয়ে রুমে আসলাম। তখন সাদিয়া বলল,
দোস্ত, তুই বিয়ে করছিস, ট্রিট দে। ট্রিট লাগবো? হুম। যা, আমার বাপের কাছ থেকে ট্রিট নে। কেন? বিয়ে করেছিস তুই আর ট্রিট দিব আঙ্কেল? এ কেমন বিচার? কারণ এই বিয়েতে আমার কোনো মত নেই, আমাকে জোর করে বিয়ে করানো হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছিস। তাহলে তুই আঙ্কেলকে বল, তাহলেই তো হয়ে যায়। কোনো লাভ নেই। কিছু সময়ের মধ্যে বাসায় অতিথি আসা শুরু করলো। সাইমা ওর স্বামীর সাথে নিচে চলে গেল, আর আমার বাকি 3 হারামি আমাকে হালাল হতে সাহায্য করছে, মানে রেডি হতে। অবশেষে ইসলামিক নিয়ম মেনে আমার বিয়ে হয়ে গেল। ভেতরে কেমন যেন একটা খালি খালি লাগতেছে। ছাদে দাঁড়িয়ে আছি, পেছনে আমার বন্ধুরা আসলো। আশালারা কিনে যেন হাসাহাসি করছে। আমার রাগ উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে বললাম, তোরা কি আমাকে একটু একা থাকতে দিতে পারবি? ওরা আমার চেহারার দিকে তাকিয়ে আর কিছু না বলে নিচে চলে গেল। আমি ছাদের এক কর্নারে গিয়ে বসে এক মনে ছাদের দিকে তাকিয়ে আছি। রাত 1টা বাজে। ভাইয়া ছাদে আসলো, আমাকে দেখে বলল, কিরে, তুই এখন পর্যন্ত রুমে যাস নাই? আমি কিছু বলছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মেয়েটা সে কখন থেকে একা বসে আছে, যা তাড়াতাড়ি রুমে যা। কি হলো, আমার কথা কানে যায়নি? রুমে যা বলছি। এখন আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। এক বালতি বেদনা নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকতে দেখি একটা মেয়ে খাটের মাঝ বরাবর লাল শাড়ি পরে ইহা বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে দেখে খাট থেকে নেমে গুটিসুটি পায়ে আমার সামনে আসলো আর এসে আমাকে সালাম করতে নিল। আমি 2 হাত পিছনে চলে গিয়ে বলতে লাগলাম, এই, আপনি এগুলো কি করছেন? কেন, কি করলাম? স্বামীর পা ধরে সালাম করছি। আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে। খবরদার, বলে আমাকে টাচ করবেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর আমি অন্য কাউকে ভালোবাসি। মেয়েটা তার ঘোমটাটা উঠিয়ে বলল, কি বললি? আবার বলতো। আমার সন্দেহ সঠিক হয়েছে। আমার সাথে সাদিয়ার বিয়ে হয়েছে। এখন দেখো মজা কাকে বলে। আপনি ঠিকই শুনেছেন, আমি অন্য কাউকে ভালোবাসি। খবরদার, অন্য কোনো মেয়ের নাম যেন তোর মুখে না শুনি। আমার মুখ আমি নিবই। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ আমাকে মাফ করে দাও। দেখুন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কি, আজকে আমাদের বাসর রাত, আর আজকে তুমি বলছো তোমার ঘুম পেয়েছে? কোনো কথা না বলে খাটের একপাশে শুয়ে পড়লাম। সাদি আমার সামনে এসে বলল, আচ্ছা, আমার একটা কথার উত্তর দিবা? কি? তুমি আমাকে দেখে কি অবাক হও নাই? আমি নিশ্চুপ। কি হলো বলো? জানতো, কানের সামনে জ্ঞান জ্ঞান করবেন না। সাদের কিছু না বলে বেলকনিতে চলে গেল। আমি কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি সাদি আমার বুকে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও কান্না করেছে। ও, আপনাদের তো বলা হয়নি। আমি জানলাম কেমনে যে সাদি আমার বউ? তাহলে শুনুন। সন্দেহ প্রথম, আমি যেদিন মালয়েশিয়া থেকে বাড়ি এসেছিলাম, আব্বু আমার রুমে ঢুকতে শুনি তারা সাদিয়াকে নিয়ে কথা বলছে, আর আমাকে দেখে চুপ হয়ে যায়। আর দ্বিতীয়, ভাইয়া ভাবি সাদিয়াকে নিয়ে কোনো কথাই বলেননি, যেন তারা চিনেনি না সাদিয়াকে। আর 3 নম্বরে, আমি সাদিয়াকে কল করলাম, কিন্তু ফোন ধরেনি। পরে সব বন্ধুদেরও কল করলাম, ওদের ফোনও বন্ধ। তখন সন্দেহ আরো বেশি হয়েছে যে কিছু একটা তো প্ল্যানিং করছে সবাই মিলে। আর যখন বিয়ে হয়, সাদিয়ার বাবা মাকে দেখে কনফার্ম যে আমার বিয়ে সাদিয়ার সাথে হয়েছে। আমি এখনো সাদিয়াকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আর 2 দিন পর সাদিয়ার বার্থডে, তাই ভাবলাম এই 2 দিন সাদিয়ার সাথে আর বাকি সবার সাথে একটু মজা নেই। সাদিয়ার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, যেটা ওর বার্থডেতে দিব। সাদিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে সাদিয়ার আগে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম সাদিয়া এখন আমার বুকে বাচ্চা মেয়ের মতো করে ঘুমাচ্ছে। ওর মুখে কিছু চুল এসে পড়েছে, তাই চুলগুলো ঠিক করে দিলাম। হঠাৎ সাদিয়া জেগে গেল, আর আমি চোখ বন্ধ করে নিলাম। মনে হয় আমাকে দেখে ফেলেছে। পরে দেখি হঠাৎ সাদিয়া আমার ঠোঁটে কিস করলো। এই মাইয়ার কি কোনো লজ্জা শরম নাই? সাদিয়া বলতে লাগলো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে সাদিয়া আমার কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। আর আমি শুধু ওর কাণ্ড দেখে হাসছি। আবারও ঘুমিয়ে পড়লাম, কারণ আমি তো সকালবেলা ঘুম থেকে উঠি না। হঠাৎ আমার মুখে পানির ফোঁটা আসছে। চোখ খুলে তাকিয়ে দেখি সাদিয়া আমার মাথা বরাবর ওর ভেজা চুলগুলো দিয়ে আমার চেহারায় পানি দিচ্ছে। অনেক রোমান্টিক একটা ফিলিংস কাজ করছে। আমি সাদিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর সাদিয়া আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় নক পড়তেই আমাদের দুজনের ঘোর কেটে গেল। আমি কিছু না বলে সাদিয়াকে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম, আর সাদিয়াকে দরজা খুলে দিল। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সাদিয়া খাটে বসে আছে। আমি কিছু না বলে নিচে চলে আসলাম। সাদিয়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি না শুনে বের হয়ে গেলাম। নিচে এসে দেখি সবাই টেবিলে বসে আছে। আমি গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। বসতে আব্বু বলল, বৌমা কই?
ওকে সাথে করে নিয়ে আসলি না কেন? আমি কিছু বললাম না, চুপচাপ খেতে লাগলাম। সাদিয়া এসে আমার পাশে বসে পড়ল। হঠাৎ ভাবি জিজ্ঞাসা করলো, সাদিয়া, রাত কেমন গেল? সাদিয়া কিছু না বলে একটা শুকনো হাসি দিল। আমি খাবার খেয়ে যে উঠতে যাব, তখন আব্বু বলল, আজকে রুমাকে আর বৌমাকে তাদের বাসা থেকে নিতে আসবে, তাই রেডি থেকো। আমি কোনো কথা না বলে রুমে চলে গেলাম। খাটে শুয়ে মোবাইল চালাচ্ছি। কিছু সময় পর সাদিয়া আসলো। ও আমার সামনে এসে কোনো কথা না বলে আমার বুকের উপর শুয়ে পড়ল। কি ব্যাপার, আপনি আমার বুকের উপর শুয়ে পড়লেন কেন? এটা আমার স্বামীর বুক, আমার যা মন চাই আমি তাই করব। আপনার কি? হ্যাঁ নয় হ্যাঁ। এটা আমার বউ। আর কিছু বলতে পারলাম না। তার আগে সাদিয়া আমার আর ওর ঠোঁট জোড়া এক করে দিল। কিছু সময় কিস করার পর সাদিয়া আমার ঠোঁটে একটা কামড়ও দিল। আমি হালকা একটা চিৎকার দিয়ে উঠলাম। সাদিয়াকে সরিয়ে ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত বেরোচ্ছে। সাদিয়া রক্ত দেখে আমার সামনে চলে এসছে। কান্না করতে করতে বলল, সরি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বেশি জোরে কামড় দিতে চাইনি। কান্না করতে করতেই বললো কথাগুলো। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। আয়নায় তাকে দেখে বেশি কাটেনি, অল্প একটু কেটেছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সাদিয়া রুমে নেই। তাই আমি ব্যালকনি দিকে বসে মোবাইল চালাতে লাগলাম। সাদিয়া রুমে আসলো। আমাকে দেখতে না পেয়ে ব্যালকনিতে আসলো। আমি বুঝলাম সাদিয়া এসছে, তাই মোবাইলটা কানে নিয়ে আবল তাবল বলতে লাগলাম, হ্যাঁ জান, কি করতেছো? আরে না, কাল রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে না। আচ্ছা রাখি শোনা, পরে কথা হবে। মোবাইলটা পকেটে রেখে পেছনে তাকিয়ে দেখি সাদিয়া চোখ লাল করে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে। সাদিয়া কোনো কথা না বলে আমার পকেট থেকে মোবাইলটা বের করে খুব যত্নে মোবাইলটাকে ফ্লোরে ঢিল মেরে টুকরো টুকরো করে ফেলে। আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে বলতে লাগলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এত স্বাদের মোবাইলটা একটু মজার কারণে টুকরো টুকরো হয়ে গেল। কিছু সময় নীরবতা পালন করে ব্যালকনিতে বসে রইলাম। হঠাৎ নিচ থেকে অনেক আওয়াজ আসছে, তাই নিচে চলে এলাম। নিচে এসে দেখি শ্বশুরবাড়ির লোকজন এসেছে। সবার সাথে কুশল বিনিময় করে আমার রুমে এলাম। রুমে এসে বসে আছি, এমন সময় সাদের কাজিনরা আসলো। আসতে পারি দুলা ভাই? আসো। ভাইয়া, আপনি কি কোনো কাজ করছিলেন নাকি? মানে আমার কি আপনাকে ডিস্টার্ব করলাম নাকি? না, আমি জাস্ট ফেসবুক চালাচ্ছিলাম। তখন দরজায় তাকিয়ে দেখি সাদিয়া দরজার কাছে পালিয়ে আমাদের কথা শুনছে। তাই আমি সাদিয়াকে রাগানোর জন্য বললাম, বিয়ের সময় তোমরা কোথায় ছিলে? আগে জানলে তো সাদিয়াকে বিয়ে না করে তোমাদের দুইজনের থেকে যে কোনো একজনকে বিয়ে করতাম। বেশ কাম হয়ে গেছে। সাদিয়া তো তেলে বেগুনে জ্বলে উঠলো, কিছু না বলে চলে গেল। আর এদিকে ওরা দুজন শরমে একেবারে লাল হয়ে যাচ্ছে। হয়েছে, আর তোমাদের শরম পেতে হবে না। ওদের সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ সাদিয়া একটা ট্রেতে কফি নিয়ে আসলো। ওদের দুজনকে কফি দিয়ে আমাকেও কফি দিল। আমি যেন কফিটা মুখে দিলাম, অমনি ও মা গো! আমার চিৎকার দেওয়ার কারণ হচ্ছে সাদিয়া আমাকে যে কফিটা দিয়েছে সেটা লবণ দিয়ে বানানো হয়েছে আর অনেক গরম, যার কারণে মুখে দিতেই কাটা জায়গায় লেগেছে। আর আমার অবস্থা টাইট। আমার চিৎকার শুনে ওরা তিনজন কেঁপে উঠলো। সাদিয়ার দিকে তাকে দেখে মুচকে হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না যেটা সাদিয়া ইচ্ছে করে করেছে। আমি হাত দিয়ে ইশারায় মারিয়ার রূপাকে বাইরে যেতে বললাম। ওরা বাইরে চলে গেল। আমি দরজা আটকে সাদিয়ার দিকে এগোতে লাগলাম। আরও ভয়ে ভয়ে পিছনের দিকে যেতে লাগলো। একসময় সাদিয়া পিছনের দিকে যেতে যেতে দেয়ালের সাথে লেগে যায়। আমি সাদিয়ার একবারে কাছে চলে গেলাম। সাদিয়ার গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি কিছু না বলেই সাদিয়ার কপালে একটা চুমু এঁকে দিলাম। ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি সাথে হাতে আমাদের ঠোঁটগুলো এক করে দিলাম। সাদিয়া ছোটাছুটি করছে কিন্তু পারছে না। একসময় সাদিয়াও সাড়া দিতে লাগলো। প্রায় 5 মিনিট পর সাদিয়াকে ছাড়লাম। আমরা দুজনেই হাঁপাচ্ছি। সাদিয়া কিছু বলছে না, ও লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি ওকে রাগানোর জন্য বললাম, ভাববেন না আমি আপনাকে ভালোবাসি, আমি জাস্ট আপনাকে শাস্তি দিলাম অনেক খারাপ কফি দেওয়ার জন্য। ব্যাস, কাজ হয়ে গেছে। সাদিয়া তো তেলে বেগুনে জ্বলে উঠলো। ওর চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। কিছু সময়ের মধ্যেই গোসল করে রুমে আসলাম। দেখলাম সাদিয়া রুমে নেই। আমি মোবাইলটা হাতে নিয়ে বেলকনিতে গিয়ে বসে গল্প লিখছি। ঘন্টাখানেক পর আমি রুমে আসলাম। রুমে এসে আমি পুরো অবাক। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছি। আমার পা যেন স্থির হয়ে গেছে, নড়তে পারছি না, কারণ সাদিয়া তার জামা চেঞ্জ করছে। হঠাৎ আমাকে দেখে যেই চিৎকার দিতে যাবে, আমি কোনোভাবে দৌড় দিয়ে সাদিয়ার মুখে হাত দিয়ে রাখলাম। এটা আবার কোন ভাষা বুঝি না, বাংলায় বলো। আমি সাদিয়ার মুখ থেকে হাত সরাতেই শুরু হলো এক অন্যরকম ভাষণ। কুত্তা, শুয়োর, রাম, ছাগল, লুচ্চা ইত্যাদি। এই চুপ, এত গালি দেস কেন?
তুই এখানে আসলি কেন? তুই দেখোস নাই আমি জামা কাপড় চেঞ্জ করছি? আমি কি জানতাম নাকি তুই জামা কাপড় চেঞ্জ করবি? তুই রুমে আসলি কেন? আমি তো রুমে ছিলাম, মানে ব্যালকনিতে। আমি সাদের দিকে তাকাতেই এক অন্যরকম ফিলিংস কাজ করছে। সাদে ওর দিকে তাকিয়ে বলল, আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমি কোনো কথা না বলে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। আর সাদিয়া আমাকে রুম থেকে অনেক সুন্দরভাবে আমার বংশ উদ্ধার করতেছে। আমি নিচে এসে সবার সাথে কথা বলছি। কিছু সময় পর সাদিয়া নিচে আসলো। ও আমার দিকে পুরো রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আর আমি ওকে দেখে আবারও ক্রাশ খেলাম, কারণ সাদিয়া একটা নীল রঙের শাড়ি পরেছে আর শাড়ির সাথে সবকিছু ম্যাচিং করে পরেছে। ওকে পুরো নীল পরীর মতো লাগছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমি, সাদিয়া, রূপা আর মারিয়া আমার গাড়ি দিয়ে যাচ্ছি। আমি ড্রাইভ করছি আর সাদিয়া আমার পাশের সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। আর রূপা, মারিয়া পেছনের সিটে বসে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা ফুচকার দোকান দেখলাম। সাদিয়ার ফুচকা অনেক পছন্দ, তাই রাগটা কমানোর জন্য একটা প্ল্যান করলাম। তাই সবাইকে বললাম, তোমরা ফুচকা খাবে নাকি? রূপা আর মারিয়া রাজি হয়ে গেল, কিন্তু যার জন্য বললাম সে কিছুই বলল না। ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে বসে আছে, আসো আমরা যাই। আমার কথা শুনে সাদিয়া রাগি চোখে আমার দিকে তাকালো। আমি মনে মনে বললাম, ডোজ এবার কাম করছে। গাড়ি থেকে নেমে পেছনের দিকে তাকিয়ে দেখি সাদিয়াও গাড়ি থেকে নামছে। আমি একটু মুচকে হাসি দিলাম। আমরা চারজন মিলে ফুচকার দোকানে ঢুকলাম। ঢুকে আমি অবাক, কারণ এখানে অনেক কাপল বসে প্রেম করছে। আমরা একটা টেবিলে বসলাম। তারপর আমি 3 প্লেট ফুচকা অর্ডার করলাম। কিছু সময়ের মধ্যে ফুচকা নিয়ে আসলো। ওরা 3 জন ফুচকা খাচ্ছে আর আমি এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছি। এটা দেখে রূপার মারিয়া হাসছে। ভাইয়া আপনি খাবেন না? যারা সে বসে আছি সে তো কিছুই বলে না। সাদিয়া কিছু না বলে এক মনে খাচ্ছে। এমন সময় আমি বললাম, আজকে আমি অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি। সাদিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মারিয়া বলল, দেখেছেন ভাইয়া? আমাদেরও বলেন। আজকে আমি রমেশা আর কিছু বলতে পারলাম না। তার আগে সাদিয়া আমার মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিয়ে ওদের বলল, তোরা এত কথা বলস কেন? চুপচাপ খা। আর আমি অন্যদিকে তাকিয়ে হাসছি। আমার মন চাচ্ছিল সাদিয়ার হাতে খেতে, তাই প্ল্যান করি। অনেক হাসি পাচ্ছে তাই না? আমি কিছু বললাম না, কারণ সাদিয়া রেগে যাচ্ছে। সবার খাওয়া শেষ হলে বিল দিয়ে আবারও জার্নি শুরু করলাম। পুরো রাস্তায় আর কেউ কোনো কথা বলেনি। অবশেষে সাদিয়াদের বাসায় চলে আসলাম। বাসায় এসে সবার সাথে কুশল বিনিময় করলাম। সাদিয়া আগে হাঁটতে লাগলো আর আমি এর পেছনে। সাদিয়া আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর দেয়ালে ওর অনেক ছবি আটকানো। তা দেখে বোঝা যাচ্ছে এটা সাদিয়ার রুম। যেই খাটে বসতে যাব, সাদিয়া আমার শার্টের কলার ধরে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ওই সময় তো দৌড় দিয়ে বেঁচে গেছিলি, এখন কি হবে তোর? এই মাইয়া তো তুই তাই করে কথা বলে কেন বুঝি না। কি হলো, কথা বল। আমি কোনো কথা না বলে সাদিয়ার কোমরে হাত দিয়ে টান দিয়ে একেবারে আমার কাছে নিয়ে আসলাম। আরেক হাত দিয়ে ওর মাথার পিছনে হাত দিয়ে চুলগুলো ধরে আমাদের ঠোঁটগুলো এক করে দিলাম। সাদিয়ার কিছু বলল না, শুধু তাল মিলিয়ে গেল। কিছু সময় পর মারিয়া এসে আমাদের ডেকে নিচে নিয়ে গেল। তারপর আর কি শুরু হলো জামাই আদর, মানে টর্চার। আমি আর খেতে পারছি না, তাই সাদিয়ার দিকে তাকালাম। কিন্তু এ কি, এ মায়ের তো কোনো খেয়ালই নেই, এক মনে খেয়ে যাচ্ছে। আমি সাদিয়াকে অনেকভাবে ইশারা করলাম, কিন্তু সে আমার দিকে তাকাই না। তাই বাধ্য হয়ে মারিয়াকে বললাম, জানো মারিয়া, আজকে আমি আর সাদিয়া অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি, তাই না সাদিয়া? আমার কথা শুনে সাদিয়ার খাবার আটকে গেল গলায়। পানি খেয়ে বলল, আম্মু ও আর খেতে পারবে না, ওকে অনেক টর্চার করেছ। আমি সাদিয়ার দিকে তাকে একটা হাসি দিলাম, কারণ রোজ কাজ করেছে, অতবার আমাকে টর্চার করা শেষ হলো। ভাই তুমি কি যেন দেখেছো, বললে না যে? হঠাৎই সবাই আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজকে আরে কিছু না, উনি এমনি বলছেন। আমি সাদিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে রুমে চলে এলাম। এভাবেই সারাদিন চলে গেল। রুমে বসেছিলাম, এমন সময় সাদিয়া আসলো। এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ভাবতে লাগলাম, হঠাৎ ওর আবার কি হলো, আর ও বিকেলে কোথায় গিয়েছিল। কিছু সময় পর রুমে আসলাম। রুমে এসে দেখি সাদিয়া খাটে বসে আছে আর ওর হাতে একটা নতুন মোবাইল। আমাকে দেখেই সাদিয়া আমার কাছে এসে বলল, এই নাও, এটা তোমার জন্য। কেন? তোমার মোবাইলটা আমি ভেঙে দিয়েছিলাম, তাই এটা তোমার জন্য কিনে নিয়ে এসেছি। আপনার মোবাইল আমার লাগবে না। ওই কি কইলি তুই? দেখ ভালো মতো বলতেছি, মোবাইলটা নে, না হলে মায়ের একটা নিচে পড়বে না। কত সুন্দর থ্রেট, কেয়ার করার মোবাইল নিতে হলো। মোবাইলটা অনেক সুন্দর। হঠাৎ সাদিয়া আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল,
আর কোনোদিন যেন তোকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। যদি দেখি তুই অন্য মেয়ের সাথে কথা বলছিস, সেই দিন আমি কি করব আমি নিজেও জানি না। আমি কথা আর কিছু বলতে পারলাম না। তার আগে সাদিয়া আমার আরো ঠোঁট এক করে দিল। রাতে ডিনার করে সবার সাথে কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। রুমে একা ভালো লাগছে না, তাই ব্যালকনিতে চলে গেলাম। কিছু সময় পর সাদিয়া রুমে আসলো। আমাকে রুমে না দেখে ব্যালকনিতে আসলো। এসে আমাকে দেখে আমার কোলে বসে পড়ল। কি করছো এখানে? কিছুই না। তুমি কি জানো কালকের পরের দিন কি? কি? তুমি কি সত্যিই ভুলে গেছো? কেন? কি এমন যে মনে রাখতে হবে? না, তেমন কিছু না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। সাদিয়া উঠে চলে গেল আর আমি ওখানে বসে রইলাম। বুঝলাম যে সাদিয়া কষ্ট পেয়েছে। কিছু সময় পর সাদিয়া যখন ঘুমিয়ে গেল তখন ভাইয়াকে কল করলাম। কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া। কেমন আছিস তোরা? ভালো আছি। তো কিসের জন্য কল করা? বেশি কিছু না, একটা ছোটখাটো হেল্প লাগবে। কি হেল্প? কালকের পরের দিন সাদিয়ার বার্থডে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমি সব আয়োজন করছি, তুই নিশ্চিন্তে থাক। ভাই আরেকটা কথা আছে। বল। সাদিয়া যেন এই ব্যাপারে কিছু না জানে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আরেকটা কথা। আবার কি? আই লাভ ইউ। হয়েছে, আর পাম মারতে হবে না। আচ্ছা রাখি। এই বলে ফোনটা কেটে যেই পিছনে তাকালাম আমি পুরোপুরি শকড, কারণ সাদিয়ার চোখ মুখ লাল করে আমার পিছনে দাঁড়িয়ে আছে। মনে সব কথা শুনে ফেলেছে। আজকে আমি শেষ। হঠাৎ সাদিয়া বলল। আমার ভিতর দিয়ে একটা স্বস্তির হাওয়া বয়ে গেল। হাসিটা কোনোভাবে চেপে রেখে বললাম, আমি আমার পার্সোনাল ব্যাপারে আপনাকে বলবো কেন? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। সাদিয়া রুমের বাইরে চলে গেল আর আমি বলদের মতো ওই জায়গাতেই দাঁড়িয়েছি। সারা রাত চলে গেল কিন্তু সাদিয়া রুমে আসলো না। আমি সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সকাল 9টা। সাদিয়া ও তার আম্মু নাস্তা বানাচ্ছে। আমি রুম থেকে বেরোয় সোজা ডাইনিং রুমে চলে এলাম। আমি সাদিয়ার বাবাকে বললাম, আঙ্কেল আমার একটু জরুরি কাজ আছে, আমার এখন যেতে হবে। এটা কেমন কথা? কালকে আসলে আর আজকেই চলে যাবে? আবার এখন পর্যন্ত তো নাস্তাও করনি। আঙ্কেল একটা জরুরি কাজ আছে তাই যেতে হচ্ছে। আমি বিকেলে এসে সাদিয়াকে নিয়ে যাব। আঙ্কেল আর কিছু বললেন না। আমি বের হওয়ার আগে দেখি সাদিয়া আমার দিকে কান্না জড়িত চোখে তাকিয়ে আছে। আমি কিছু না বলে চলে আসলাম। যে কাজের জন্য বের হয়েছি তা করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলে সাদিয়াদের বাসায় আসলাম। গিয়ে দেখি আঙ্কেল আর আন্টি হলরুমে বসে আছে। আমাকে দেখে আঙ্কেল বলল, বাবা তোমার আর সাদিয়ার কি কোনো ঝগড়া হয়েছে? না আঙ্কেল। কেন, কি হয়েছে? সকালে তুমি যাওয়ার পর থেকে সাদিয়া কিছু না খেয়ে তার রুমে গেল, এখন পর্যন্ত রুম থেকে বের হয়নি। ঠিক আছে, আপনারা টেনশন নেবেন না, আমি দেখছি। এই বলে সাদিয়ার রুমে চলে আসলাম। রুমের বাইরে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ যাবৎ সাদিয়াকে ডাকলাম কিন্তু ওর কোনো রেসপন্স নেই। ভাবতে লাগলাম সাদিয়া যে রেগে আছে, এভাবে দরজা খুলবে না। তাই একটা প্ল্যান করলাম। সাদিয়ার মোবাইলে একটা মেসেজ পাঠালাম। মেসেজ পাঠানোর 2 মিনিট পর সাদিয়া দরজা খুলে দিল। ডোজ কাজ করেছে। মেসেজটিতে লেখা ছিল, তুমি যদি দরজা না খোলো তাহলে আমি এখান থেকে চলে যাব, আর কখন আসবো না। সাদিয়া দরজা খুলে দিয়ে আবারও খাটে বসে মরা কান্না শুরু করে দিয়েছে। ওকে দেখে বোঝা যাচ্ছে ও এত সময় কান্না করছিল। সাদিয়া নীরবে কান্না করেই যাচ্ছে। আমি গিয়ে খাটে বসলাম। কেউ কি মারা গেছে? বেশ, কাজ শেষ। শুরু হয়ে গেছে জোরে জোরে কান্না করা। কি হলো, এইভাবে কান্না করছো কেন? আমি তো আমার প্রেমিকার সাথেই আছি। বললাম, আমি তো এতক্ষণ আমার প্রেমিকার সাথেই ছিলাম, তাই তোকে একটু সময় দিতে এলাম। আমার কথা শুনে সাদিয়া আরো রেগে গিয়ে আমাকে টান দিয়ে বিছানায় শুয়ে দিয়ে আমার উপর বসে শুরু করলো এলোপাথারি। আরে কি করছিস, লাগছে তো। ঠিক আছে বলবো, এখন বাইরে যাব, চল। ঠিক আছে, তোর যাওয়া লাগবে কিন্তু। তোর মতো আটার বস্তা আমার উপরে বসে আছে, আমি মরে গেলাম, নাম তাড়াতাড়ি। সাদিয়া রাগে অভিমানে আমার উপর থেকে নেমে বেলকনিতে চলে গেল। আমি ওর পিছনে বেলকনিতে গেলাম। গিয়ে দেখি ও কান্না করছে। চলো বাসায় যেতে হবে, আব্বু কল করেছিল। সাদিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ আমি এই প্রথম ওকে তুমি বললাম। কি হলো, কথা কানে যায়নি? তাড়াতাড়ি রেডি হও, বাসায় যেতে হবে। দেখো আমাকে রাগিও না। এখন যাও আর ভদ্রমের মতো রেডি হও। সাদিয়ার কিছু না বলে গালে হাত দিয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রুমে রেডি হতে চলে গেল। থাপ্পড় মারতে অনেক ভালোই লাগে। ছোটবেলায় আম্মু বলেছিল মায়ের উপর কোনো ওষুধ নেই, তাই এরকম ঠাসঠুস করে দিলাম। কিছু সময় পর সবার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। গাড়ি স্টার্ট দিতেই শুরু হলো ভাষণ। আমি তোর সাথে কোথাও যাব না। আমি নিশ্চয় হয়ে আছি। গাড়ি থামা, আমি তোর সাথে কোথাও যাব না। দয়া করে এখন চিল্লাচিল্লি করিস না। সারাদিন না খেয়ে আছি, অনেক ক্ষুধা পেয়েছে। এখন রেস্টুরেন্টে যাব, তুই চুপচাপ বসে থাক, একটা কথা বলবি না।
সাদের কিছু না বলেই চুপচাপ মুখ ফুলে বসে আছে। আমি আর কিছু না বলেই ড্রাইভ করতে লাগলাম। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে গিয়ে দুজনে খাবার খেয়ে আবারও জার্নি শুরু। সাদিয়া চুপচাপ বসে আছে, তাই বললাম, কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো কেন? তুমি আসলেই জানো না কালকে কি? হুম হুম জানি তো কালকে কি। তার মানে তুমি জানতে আমি জানতাম তুমি এই দিন কোনো সময় ভুলতে পারবে না। কালকের দিনটা কিভাবে ভুলতে পারি? কালকের দিন আমার শূন্যতে কাঁদনা হয়েছিল। সাদিয়া তো তেলে বেগুনে জ্বলে উঠলো। সুন্দর চেহারা মুহূর্তেই রাগে লাল হয়ে গেল। সাদিয়াকে নিয়ে একটা নদীর পাড়ে আসলাম। অনেকেই বসে আছে এখানে জোড়ায় জোড়ায়। আমি আর সাদিয়া একটু নিরিবিলি জায়গায় বসলাম। বসতে আমার গাড়ির ঘটনা মনে পড়ে গেল। এখন আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। সাদিয়ার সামনে পাগলের মতো হাসাহাসি শুরু করলাম। আমি যতই হাসছি সাদিয়া ততই রাগে সাপের মতো ফোঁস করছে। তাই আমি আর না হেসে চুপচাপ বসে রইলাম। সন্ধ্যা পেরে রাত হয়ে গেল। রাতে এখানকার দৃশ্য আরো ফুটে উঠলো। হঠাৎ সাদিয়া বলল, আমরা বাসায় যাব কখন? কিছুটা ভয়ে ভয়ে বলল, আর কিছু সময় থাকি। সাদিয়ার কিছু বলল না। কিছু সময় পর আমাদের দুজনের নীরবতা ভেঙে আমার মোবাইলে কল আসলো। আমি সাদিয়া থেকে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ বল। কোথায় তোরা? নদীর পাড়ে আছি। সবকিছু ঠিকঠাক আছে? সব ঠিকঠাক, প্ল্যান মতো হয়েছে, সময় মতো চলে আসিস। ঠিক আছে বলে কলটা কেটে দিলাম। পেছনে তাকিয়ে দেখি সাদিয়াকে যেখানে বসে রেখেছিলাম সেখানে চুপচাপ বসে আছে। সাদিয়ার কাছে যেতেই সাদিয়া বলল, কে কল করেছিল? বন্ধু। কি বললো? কিছু না, এমনি। চলো এখন। বাসায় যাব এখন? না, একটু কাজ আছে, সেখানে যাব। সাদিয়ার কিছু বলল না। দুজনে গাড়িতে বসে আবারও রওনা দিলাম। কিছু সময়ের মধ্যে পৌঁছে গেলাম। আমরা শপিং মলে কেন এসেছি? ভাবি আমাকে কিছু আনতে বলেছিল, তাই এখানে আসলাম। সাদিয়াকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকলাম। অনেক সময় লাগে শপিং করার পর সাদিয়া বলল, ভাবি তোমাকে এত কিছু নিতে বলেছে? আর কিছু না বলেই দুজনে গাড়িতে বসলাম। সাদিয়া কোনো কথা বলছে না। সাদিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। আমরা এখানে কেন আসলাম? খাবার খেতে। অনেক রাত হয়ে গেছে, বাসায় গিয়ে খাবো না, এখানেই খাবো। সাদিয়ার কিছু বলল না। দুজনে রেস্টুরেন্ট থেকে ডিনার করলাম। ডিনার করতে করতে 11:30 বেজে গেল। সাদিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সাদিয়া বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 11:55 বাসায় পৌঁছালাম। গাড়ি পার্ক করে দরজার সামনে সেই সাদিয়া কলিং বেল বাজাবে, তখন আমি বললাম, এ কি করছো? আমি আবার কি করলাম? সবাই ঘুমিয়ে আছে, কলিং বেল বাজানোর প্রয়োজন নেই। তাহলে ভেতরে যাব কিভাবে? আমার কাছে চাবি আছে। আমার প্যান্টের পকেটে হাত দিয়ে চাবিটা বের করে দরজা খোলো। তোমার পকেটে আমি হাত দিতে যাব কেন? আরে আমার হাতে এতগুলো ব্যাগ, আমি আবার পকেটে হাত দেবো কেমনে? সাদিয়া আর কিছু না ভেবে আমার পকেটে হাত দিয়ে চাবি বের করে দরজা খুলে দিল। পুরো বাসা অন্ধকার হয়ে আছে। সাদিয়ার আমি ভিতরে গেলাম। হঠাৎ পুরো বাসার লাইট জ্বলে উঠলো আর সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে সাদিয়া। সাদিয়া সবাইকে দেখে পুরো অবাক হয়ে আছে। সবাই সাদিয়াকে উইশ করছে। আমি কিছু না বলে সেখান থেকে আমার রুমে চলে এলাম। তোমাদের সবার মনে আছে আমার বার্থডের কথা? সবাই একসাথে বলল হ্যাঁ। ঘন্টাখানেক পরে সাদিয়া রুমে আসলো। রুমে এসে দেখে রুম অন্ধকার হয়ে আছে। রুমে লাইট জ্বালিয়ে সাদিয়া পুরো শকড, কারণ পুরো রুম পুতুল দিয়ে ভর্তি। হঠাৎ রুম থেকে কান্না করার শব্দ আসছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। কান্নার শব্দ পেয়ে রুমে গিয়ে দেখি সাদিয়া চোখের পানি আর নাকের পানিতে এক করে দিছে। সাদিয়ার সামনে গিয়ে বললাম, কি হলো, কান্না করছো কেন? সাদিয়া কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না শুরু করে দিল। কি হলো, কান্না করতেছো কেন? তুমি এই কয়েকদিন আমাকে এত কষ্ট দিলে কেন? কি, আমি তোমাকে কখন আবার কষ্ট দিলাম? তুমি বললাম কে? সাদিয়াকে আর কিছু বলতে না দিয়ে আমাদের ঠোঁট জোড়া এক করে দিলাম। কিছু সময় পর সাদিয়াকে ছেড়ে দিলাম। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছি। আমি কিছু বলতে যাব, হঠাৎ সাদিয়া আবার পাগলের মতো কিস করতে লাগলো। কিছু সময় পর ছাড়লো। সাদিয়া কিছু বলতে যাবে, তখন আমি দুটো শপিংয়ের ব্যাগ সাদিয়ার হাতে দিয়ে বললাম, এগুলো পরো। আমি নিচে গেলাম। আমি নিচে চলে আসলাম। কিছু সময় সবার সাথে কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে আমি পুরো অবাক। সাদিয়াকে নীল শাড়িতে নীল পরীর মতো লাগছে। আমি এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছি। সাদিয়া আমার সামনে এসে ঠোঁটে ছোট্ট করে কিস করে বলল, কি জনাব, এমনভাবে ড্যাব ড্যাব করে কি দেখছেন? আমি বললাম, আমার নীল পরীকে দেখছি। তাই? চলেন সাদে যাব। কি, এত রাতে? এখন আমাকে কোলে তোলেন। হ্যাঁ নয় হ্যাঁ, এখন তুমি আমাকে কোলে নিয়ে সাদে যাবে। কি আর করার। সাদিয়াকে কোলে নিয়ে সাদে আসলাম। সাদিয়াকে বুকের সাথে জড়িয়ে দোলনায় বসে আছি।
নীরবতা ভেঙে সাদিয়া বলল, জানো, আমার অনেক স্বপ্ন ছিল কোনো এক রাতে তোমার বুকে মাথা রেখে চাঁদ দেখব। তাই? আচ্ছা, স্কুলে তোমার ক্রাশ কে কে ছিল? আমার স্কুল লাইফে একটাই ক্রাশ ছিল, আর সে হলো তুমি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। আচ্ছা শোনো, কালকে থেকে আমি আব্বুকে বলে রেখেছি, কাল থেকে তুমি আর আমি আমার যে অফিস আছে সেটা দেখাশোনা করব। সাদিয়ার মুখটা আমার মুখের সামনে এনে এক গভীর কিস দিয়ে বললাম, আমার স্কুল লাইফের ক্রাশ এখন আবার আমার অফিসের বস। তো বন্ধুরা, গল্পটা এখানে শেষ হয়েছে। কেমন হলো গল্পটা অবশ্যই কমেন্ট করবেন। নতুন গল্পে তৈরি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের গল্পে। আল্লাহ হাফিজ।